দীর্ঘ ১৭ বছর নির্বাসনের পর তারেক রহমানের দেশে ফেরা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, আঞ্চলিক কূটনীতিতেও নতুন সমীকরণ তৈরি করেছে। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি তাদের বিশ্লেষণে বলেছে, তারেক রহমান এমন এক নেতা যাকে দিল্লিকে নতুন করে মোকাবেলা করতে হবে। কারণ তিনি একদিকে সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাসী, অন্যদিকে ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক অস্বীকার করেন না। এই ভারসাম্যপূর্ণ অবস্থানই তাকে জামায়াত ইসলামী থেকে আলাদা করেছে এবং ভারতের দৃষ্টিতেও তাকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ফ্যাক্টরে পরিণত করেছে। এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, দেশে ফেরার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ এক আইনজীবীর পক্ষ থেকে তারেক রহমানকে হত্যার হুমকি দেয়া হয়। সেই হুমকির বক্তব্যে ভারতের প্রসঙ্গও ছিল। জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ আইনজীবী শাহরিয়ার কবির অভিযোগ করেন, তারেক রহমান তার পিতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন এবং ভারতের শর্ত মেনে নিচ্ছেন। তারেক রহমানকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে আইনজীবী শাহরিয়ার কবির বলেন, ভারতের স্বাক্ষর নিয়ে এলে তোমার মৃত্যু সন্নিকটে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য আসলে তারেক রহমানের পররাষ্ট্র নীতিগত অবস্থানকে বিকৃত করার অপচেষ্টা। কারণ তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, না দিল্লি না পিন্ডি, সবার আগে বাংলাদেশ। এই ঘোষণায় জামায়াতের ভারত বিরোধী ও পাকিস্তান ঘেঁষা রাজনীতিকে প্রশ্নের মুখে ফেলেছে। তারেক রহমানের দেশে ফেরা ঘিরে যে বিশাল জনসমুদ্র দেখা গেছে, তাতে জামায়াতে ইসলামী গভীর অস্বস্তিতে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০২৪ সালের আগস্টের আন্দোলনে জামায়াত এনসিপিকে সমর্থন দিলেও সেই আন্দোলনের পর রাজনৈতিক বাস্তবতা বদলে যায়। আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে এনসিপি ও জামায়াতের আলোচনার কথা স্বীকার করা হলেও এনসিপির ভেতরেই এ নিয়ে বিভক্তি তৈরি হয়। এই প্রেক্ষাপটে পরিচিত নেতা মীর আরশাদুল হক দল ছাড়েন। অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় ১২ই ফেব্রুয়ারির নির্বাচন মূলত দুই দলের লড়াইয়ে রূপ নেয়। জামাত নির্বাচন পেছাতে চায় এবং তাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে, যার শিকার হয়েছেন সাংবাদিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং ভারতের কূটনৈতিক মিশন। প্রতিবেদনে বলা হয়, ভারতের জন্য তারেক রহমানের প্রত্যাবর্তনের তাৎপর্য এখানেই যে তিনি বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিলেও ভারত বাংলাদেশের সম্পর্ককে বাস্তবতার জায়গা থেকে দেখেন। অন্যদিকে জামায়াতে ইসলামী স্পষ্টতই ভারত বিরোধী এবং পাকিস্তান ঘেঁষা এজেন্ডা ধারণ করে। তারেক রহমান ইসলামী মূল্যবোধে আস্থাশীল থেকেও এমন এক বাংলাদেশের কথা বলেন যেখানে সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং ধর্মীয় উগ্রতার পথে দেশকে ঠেলে দেয়া হবে না। তিনি ঘোষণা করেন, না দিল্লি না পিন্ডি, সবকিছুর আগে বাংলাদেশ এই নীতিতে চলবে। ভারতের দৃষ্টিতে তারেক রহমানের গুরুত্ব আরও বেড়ে যায় ফারাক্কা পানি চুক্তির মতো বাস্তব কূটনৈতিক ইস্যুতে। ১৯৯৬ সালে সই হওয়া এই চুক্তি ২০২৬ সালে নবায়নের মুখে দাঁড়িয়ে বিশ্লেষকরা বলছেন, আগামী সরকারকে দিল্লির সঙ্গে কঠিন কিন্তু বাস্তবসম্মত আলোচনায় বসতেই হবে। জামাত যেখানে এসব ইস্যুকে আবেগ ও শত্রুতার রাজনীতিতে ব্যবহার করে, সেখানে তারেক রহমান কূটনৈতিক ও রাষ্ট্রীয় সমাধানের পথের কথা বলেছেন, যা ভারতের জন্য একটি গ্রহণযোগ্য বাস্তবতা। এনডিটিভির বিশ্লেষণে আরও বলা হয়, তারেক রহমান ইতিহাসের কথা তুলেছেন, যা জামায়াত মানুষের স্মৃতি থেকে মুছে দিতে চায়। তারেক রহমান ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, দেশ ১৯৭১ সালের শহীদদের রক্তে উর্জিত। ৭ নভেম্বর ১৯৭৫ ও ১৯৯০ সালের গণ আন্দোলনের মধ্য দিয়ে জনগণ আধিপত্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তিনি তরুণদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে। ভারতের সাবেক হাইকমিশনার বিনা সিকতির মতে, ১৭ বছর নির্বাসনের পর তারেক রহমানের দেশে ফেরা বিএনপির জনপ্রিয়তার বড় স্রোত তৈরি করবে, যা জামায়াতের রাজনীতিকে আরও অস্বস্তিকর অবস্থায় ফেলেছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।